আপুর বিয়ে থেকে আসার পর থেকে আমি হচ্ছে এই বিষয়টা নিয়ে খুব ভাবতেছিলাম। আমার আমার হচ্ছে খুব খারাপ লাগতেছিল যে ও হচ্ছে আমার সাথে তাহলে এরকম বাজে কিছু করার জন্য হয়তো বা সম্পর্কটা করছে, এগুলো চিন্তা ভাবনা করতেছিলাম। আর ও ওই দিক থেকে ফোন করে যখনই ফোন করতো খুব সরি বলতেছিল, আমাদের বাসার সামনে আসতো, মানে অনেক কথা বলতো। কথা তো প্রথম থেকেই খুব সুন্দর করে বলতো, যার কারণে তার সাথে কথা বলা শুরু করা বা প্রেমের শুরুটা করা। তো এরকম বেশ কিছুদিন চলতে চলতে আস্তে আস্তে আমার কাছে হচ্ছে বিষয়টা হালকা হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বা হয়ে গেছে এমনিতেই ভুলে যাই ব্যাপারটা। যেহেতু তাকেও আমি পছন্দই করতাম আর সে আমাকে পছন্দ করে, আর এমন না তো যে আমি তাকে খুঁজে বের করে তার সাথে প্রেম করতেছি, সেই আমার পেছন পেছন ঘুরতে ঘুরতে অনেকটা সময় দেওয়ার পরে গিয়ে আমি তাকে সম্পর্কের জন্য হ্যাঁ করছি। যাই হোক, তো এভাবে হচ্ছে আমি ব্যাপারটা হালকা হয়ে গেল। কিন্তু আমি একটা দূরত্ব বজায় চলার চেষ্টা করলাম তার সাথে। বাইকে কোথাও ঘুরতে যাই না এখন, বা কোথাও যাওয়ার কথা বললে আর যাই না। কলেজের বাইরে সে আসে, মাঝে মাঝে দেখা হয়, কথা বলি ফোনে, এতটুকুই। ওইরকমভাবে এখন আর মানে ঘোরাঘুরি করা বা সামনাসামনি যাওয়ার ব্যাপারটা আর করি না। সে বললে আমি বলি যে ঠিক আছে, বিয়ের পরে ঘুরবো, এখন আর এত ঘোরাফেরার দরকার নেই। তো এরকম করতে করতে তারপরে নর্মাল তার সাথে সম্পর্কটা নর্মাল আবার চলতেছে। তখন অনেক দিন হয়ে গেছে যে আমার তার সাথে ঘুরতে যাওয়া হয় না। তো সে একদিন খুব রিকোয়েস্ট করতেছিল যে তুমি হয়তো ভাবতেছো আমি তোমার সাথে বাজে কিছু করব, হ্যান ত্যান। যাই হোক, এরকম আমাকে বুঝাইলো যে চলো আমরা তোমার পরীক্ষার শেষ পরীক্ষার দিন, এরপরে তো তুমি আর বাসা থেকে এরকমভাবে বের হইতে পারবা না, তো চলো আমরা একটু দেখা করি বা 1 ঘন্টা কথা বলি বসে, অন্তত পক্ষে কোথাও একটা যাই এরকম। তো আমি হচ্ছে মাকে আবার বললাম যে আমি পরীক্ষার পরে আমার একটু সব বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাব, আজকে আমার আসতে দেরি হবে। তো এরকম মাকে বলে আমি তারপরে চলে গেলাম হচ্ছে ওর সাথে। পরীক্ষা শেষ হয়ে বের হইলে ও আমাকে বাইকে করে নিয়ে গেল। তো আমি জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি। বললো আমার বড় আপার বাড়িতে যাব, তোমাকে দেখাইতে নিব বড় আপাকে। তো ফাইন, ওর বোনের বাসায় নিতেছে। আর আমার চিন্তা ভাবনাটা এরকমই ছিল যে হয়তো আমার ইন্টার পরীক্ষার পরে ও আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, এমন কিছু একটা। তো আমিও রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, ওর বোনের বাসায় যেহেতু যাইতেছে, বাইরে কোথাও না। তো গেলাম, যাওয়ার পরে এরকম একটা একতলা একটা বাড়ি, সেখানে গেলাম। যাওয়ার পরে ওর বাসায় একটা মহিলা ছিল, 2টা বাচ্চা ছিল। তারা হচ্ছে পরিচয় করাই দিল তার বোন হিসেবে। আমি আদৌ জানি না এখন অবধি মহিলাটা ওর বোন ছিল না কি ছিল। তো উনি আমাকে পরিচয় করাই দিল। তারপরে আমি ওনার সাথে কথাবার্তা বেশ কিছুক্ষণ বললাম। দুপুরে খাওয়া দাওয়া করলাম ওই বাসায় গিয়ে, উনি রান্না টান্না করে রাখছে। তো রান্না করে রাখার পরে যেটা হয়েছে, উনি কোথাও একটা বের হয়ে গেল। মানে উনি আমাদেরকে বললো তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। ওনার হচ্ছে পাশে ওনার জায়ের ঘর, এটা বললো যে ওখান থেকে আসতেছি, এরকম কিছু একটা বলে উনি কোথাও একটা চলে গেল। এখন পুরো ঘর হচ্ছে ফাঁকা। ওর বোনের হাজব্যান্ড দেশের বাইরে থাকে সেটা আমি জানি, কিন্তু ওইটাকে আদৌ ওর বোন ছিল কিনা সেটা আমি আজও জানি না। যাই হোক, তো ওখানে প্রথমে ঠিক আছে নর্মালি কথাবার্তা বলতেছিলাম, মোটামুটি একটা দূরত্ব রেখেই ও কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করলাম, সব কিছু নর্মাল। তো আমি দেখতেছি প্রায় 4টা 4:30 বেজে গেছে। আমি বলতেছি যে এখন চলে যাই, সন্ধ্যা হয়ে যাবে, মা আবার টেনশন করবে। তো আরেকটু বসো করতে করতে একটা সময় ও একদম আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করছে। ঘরে তো আর কেউ ছিল না, আমি আর ওই ছিলাম। একটা পর্যায়ে আমার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, এবং সেটা খুবই জোরালোভাবে। আমার মত একদমই ছিল না। তো আমি খুব চিৎকার করার চেষ্টা করি, কান্নাকাটি করার চেষ্টা করি, বাট কিছুই আর হয় না ওইরকমভাবে। সে তার কাজ সে যা করার করে ওইরকমভাবে করে তারপরে হচ্ছে আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। যখন আমি বাসাটা থেকে বের হচ্ছিলাম, তখন পাশে যে বলছিল ওনার জায়ের ঘর, ওর বোন আমাকে বলছিল ওই ঘরের দরজার সামনে মানুষ বসা ছিল। তো আমি ওখান থেকে জাস্ট পাগলের মতো আমার ব্যাগটা নিয়ে, চুল টুল সব এলোমেলো ওইভাবে হচ্ছে ওকে রেখে ওখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে বসে আছি। এরকম ওই বাড়ি থেকে বের হয়ে কিছু দূর হেঁটে এসে আমি একটা গাছের নিচে পাগলের মতো বসেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। যে আমার সাথে এটা কী হইলো বা কেন হইলো, এরকম তো কথা ছিল না। ও তো বললো ওর বোনের সাথে আমার দেখা করাইতে নিয়ে আসতেছে। তো আমার ওটা সেন্সে ছিল না যে আমি ওর বোনকে ডাকি বা জিজ্ঞেস করি কেন হয়েছে বা কিছু বলি, এগুলো কিছুই ছিল না আমার চিন্তায়, মাথায় আমার এগুলো কিছুই ছিল না। তো ওখানে আমি প্রায় মাগরিবের আজানের পর পর্যন্ত ওই গাছের নিচে ওখানে বসেছিলাম। 2-3 জন লোক এসে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে বসে আছো কেন, মা কী হয়েছে। আমি মানে জাস্ট এতটা ভয় পাইছি, আর এমনভাবে বাজে অবস্থা আমার হয়ে গেছে, আসলে এটা যার সাথে হয়েছে সে ছাড়া কেউ বলতে পারবো না। যাই হোক, তো ওখানে আমি বেশ কিছুক্ষণ বসে থেকে যখন মাগরিবের আজান পড়লো, তখন হচ্ছে আমার মোটামুটি একটু আমি সেন্সে আসলাম যে আরে সন্ধ্যা হয়ে গেছে, আমার তো বাড়িতে যেতে হবে, নাহলে ওইদিকে তো মা টেনশন করবে। তো ওখান থেকে আমি রিক্সা নিয়ে আমাদের যে কলেজের এরিয়া ওখানে আসলাম, ওখান থেকে রিক্সা নিয়ে তারপরে বাসায় আসলাম। আরও 2 ঘন্টা, প্রায় আমার 1-1.5 ঘন্টা লেগে গেল বাসায় আসতে আসতে। 7:30 পৌনে 8টা বেজে গেছে।
বাসায় আসার পরে সারা রাস্তা নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, বুঝাইছে যে ঠিক আছে মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তো নিজেকে নর্মাল করেই বাসায় আসছি। বাসায় এসে মা জিজ্ঞেস করলো এত রাত হলো, বললাম সবাই ঘুরতেছিলাম, বেশি কথা আর বলতে পারি নাই, চুপচাপ গিয়ে শুয়ে রইছি। শুয়ে তারপরে সারা রাত চিৎকার করে ওখানে কান্নাকাটি করছি, আর কাউকে কিছু বলতেই পারি নাই, আর কোনো প্রতিবাদও করতে পারিনি। প্রতিবাদ করাটা অবশ্যই আমার প্রয়োজন ছিল, বাট কী প্রতিবাদ করব, কি বলবো, কাকে বলবো, এটা চিন্তাধারা আমার সাথে কি হয়েছে এই জিনিসটা আমি বুঝে উঠতে উঠতে আমার প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেছে যে আমার নিজেকে সামলাইতে। আমি জাস্ট সারাক্ষণ শুয়ে শুয়ে চোখ বন্ধ করে থাকতাম, দেখাইতাম মাকে যে আমি ঘুমাইতেছি, আমার শরীর ভালো না, অথচ ভেতরে তো আমার তুফান চলতেছিল, আমি কাউকে বলতে পারতেছিলাম না। তো পরীক্ষা শেষ, তো 1 সপ্তাহ পরে আমার বান্ধবী আসছে। পরীক্ষা শেষ, আমাদের তার এখন আর কোনো কাজ নেই, তো দেখাও হয় না। 1 সপ্তাহ 10 দিন পরে ও আসছে। আসার পরে ও আমাকে আসার পরে আমি ওকে সবটা কথা বলি, একমাত্র ওকেই বলি। বলার পরে তখন ও আমাকে বোঝায় যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এখন আর যেহেতু 10 দিন হয়ে গেছে এই ঘটনার, কাউকে বলেও লাভ নেই, আর বললেও আমাদের এখানে এই বিষয়টা নিয়ে কেউ মাথা ঘামাবে না যে মেয়ে তো প্রেম করছে 2 বছর, তার মানে নিজের ইচ্ছাই গেছে ছেলের সাথে, এটার আবার কিসের কি, এরকম বলবে। আর যদি সাথে সাথে বিষয়টা তুই যদি বলতি বা ওর বোনকে ডাকাডাকি করতে, চিৎকার চেঁচামেচি করলে, তখন বিষয়টা অন্যরকম হইতো। কিন্তু তুই বাসায় এসে 10 দিন পরে এটা বললে তো কেউই মানবে না। আর জীবনেও থানা পুলিশ তো তোর মামারা করবেই না, মান সম্মানের বিষয়ে চিন্তাভাবনা আছে, যা হওয়ার হয়ে গেছে তুই ভুলে যা। তো এরপর থেকে ও করলো কি, আমাদের বাসায় 1 দিন 2 দিন পর পরই আসতো আমার বান্ধবী, এসে এসে আমাকে বুঝাইতো বা সামলানোর চেষ্টা করতেছিল যে ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। তো একটা জিনিস আমি যদি স্বইচ্ছায় যে ঠিক আছে তাকে আমি ভালোবেসে আমার সতীত্ব তাকে দান করে দিলাম, এইরকম হইলে সেই বিষয়টা অন্যরকম ছিল। আর সেই সম্পূর্ণ বিষয়টাই একদম জোর জবরদস্তি হয়েছে, যার কারণে আমি ভুলতে পারতেছিলাম না। আমার শরীরের যেই ছোটোখাটো ক্ষতগুলো ছিল, আমি ওগুলো দেখলে আমার ঘেন্না লাগতো, আমার গা ঘিন ঘিন করতো। এমনও সময় গেছে আমি দিনে 3 বার 4 বার করে গোসল করছি, যে আমার জাস্ট ঘেন্না লাগতো, নিজেকে আয়না দেখলে আরও বেশি ঘেন্না লাগতো যে আমি তো নষ্ট হয়ে গেছি, এরকম কিছু একটা। যাই হোক, তো অনেক কষ্টে নিজেকে সামলাইলাম। এদিকে কলেজ নেই, বাসা থেকে বের হওয়া নেই, কারোর সাথে কথা নেই। ওই আমার বান্ধবী আসে, একটু কথা বলি, তো মা বারবার জিজ্ঞেস করতেছিল কী হয়েছে। তো আমার মার ধারণা ছিল যে আমি হয়তো কারোর সাথে প্রেম করতাম, তার সাথে আমার রিলেশনটা নষ্ট হয়ে গেছে, কারণ সে আমাকে অনেকবার দেখছে আমি ফোনে কারোর সাথে কথা বলি। তো জিজ্ঞেস করছে মা, আমি বলছে না, এরকম কিছুই না। তো মা ভাবছে যে আমার ব্রেকআপ হয়ে গেছে, সেই দুঃখে আমি কাঁদতেছি, আচ্ছা ঠিক হয়ে যাবে। তো মা অনেকবার আমার জিজ্ঞেস করছে যে তোর কী হয়েছে, কেন এরকম করতেছিস, এত কান্না করতেছিস, আর ছেলে মানুষ জীবনে আসছে আবার চলে যাবে, বিয়ে শাদী করবে, যে এগুলো থাকেই, হয় এরকম অনেক কিছু মা আমাকে বুঝাইতো, কিন্তু আমার সাথে কি হয়েছে সেটা তো আমার মা জানে না। তো এইভাবে এই জিনিসটা থেকে বের হইতে হইতে আমার প্রায় যখন আমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে 3 মাস 3.5 মাস বয়স হয়ে গেছে অলরেডি, তখন হঠাৎ করে এরকমই আমার বান্ধবী আসে বারবারই। তো আমার বান্ধবীর আবার বিয়ে ঠিক হয়ে যায়, ওকে আর পড়াশোনা করাবে না, বিয়ে দিয়ে দিবে। ও আমার সাথে আসে ওর বিয়ের দাওয়াত দিতে আসার পরে ও যে কোনো কথায় ও আমাকে জিজ্ঞেস করে যে ওইরকম ইনসিডেন্টের পরে আমি কি কোনো মেডিসিন নিয়েছিলাম কিনা, বা আদৌ আমার পিরিয়ডটা ক্লিয়ার আছে কিনা। ওর এটা আমার মাথায় এটাও নাই, হাজার দুনিয়ার চিন্তা করতে করতে। তো তখন আমি ওকে বলি যে না, আমার তো আর পিরিয়ড হয় নাই গত 3 মাসে। তখন ও খুব টেনশনে পড়ে যায় এবং ও বলে তুই কী বলতেছিস সেগুলা। তখন ও ওই বিষয়টা আমাকে বুঝায়া বলে যে তুই যে পিরিয়ড হস না এটা নিয়ে তোর কোনো চিন্তা নাই, তুই যদি প্রেগনেন্ট হয়ে থাকিস তখন, এখন তো আরও আরেক চিন্তা, এতদিন তো নিজেকে সামলাচ্ছিলাম, তার মাঝে আবার এই চিন্তা। তখন ও করলো কি, আমাকে একটা ফার্মেসি থেকে একটা কিট কিনে এনে দিল যে তুই টেস্ট করে দেখ, যদি কিছু হইলো তো হইলো, না হইলে তো ঠিক আছে, নর্মাল, অনেক সমস্যার জন্য হয় না আমাদের পিরিয়ড, তো মিস থাকে, এটা কোনো সমস্যা না। এরপরে তো ও বললো যে আমি নিয়ে আসবো, পরদিন ও নিয়ে আসলো কিটটা, আনার পরে টেস্ট করার পরে তো দেখলাম পজিটিভ রেজাল্ট। এখন তো এই রেজাল্ট পজিটিভ এটা দেখার পরে তো চিৎকার করে কান্না করতে করতে মরে যাচ্ছে, এখন কি করব। ওইদিকে আমার বান্ধবী ছিল একমাত্র লোক যে এই বিষয়টা নিয়ে জানে, আর আমি এরপরে আমি ফয়সালকে আর কোনোদিন ফোনই দিইনি, কোনোদিন যে সে তার সাথে কথা বলবো, তাকে যে জানাবো আমি প্রেগনেন্ট, এই পর্যন্ত তাকে আর ফোন টোন দেওয়া হয়নি। তো আমার বান্ধবী বলল যে ঠিক আছে, যেহেতু
সব কিছু তুই তো জানিসই, তুই হচ্ছে আগে ফয়সালকে ফোন দে, ওকে জানা যে তুমি তো আমার সাথে এরকম করছো, এখন আমি প্রেগনেন্ট, এখন তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, পরে বাকিটা হচ্ছে ফ্যামিলির মানুষ মিলে সামলে যাবে। তো আমার বান্ধবী এতদিন আমাকে বলছে ওর সাথে কথার দরকার নেই, বাদ দে, ও খারাপ এটা সেটা। তো এখন হচ্ছে যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, তো খুব কষ্ট করে আমি আর ফোন দিতে পারি না, আমার তো ওর প্রতি ঘেন্না জন্মে গেছে। তো আমি আমার বান্ধবীকে বললাম তুই একটা ফোন দে। ও ফোন দিয়ে সব কিছু বলল। তখন সেই লোক বলে যে এই বাচ্চা যে আমার, এটা তোমাদের কাছে কি প্রমাণ আছে? তখন আমি আর আমার বান্ধবী দুইজনই সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিছি, আমাদের তত তো মানে বুদ্ধি খাটানোর বয়স নেও। বলতেছে যে আপনি এরকম করবেন, এটা সেটা, আপনাদের বাসায় বিচার দিব, চেয়ারম্যানের কাছে বিচার যাবে, এলাকায় বসবে, বসা অবশ্য যা খুশি করো, দেখো করে যদি প্রমাণ করতে পারো এই বাচ্চাটা আমার, তাহলে আমি বিয়ে করব, এরকম মানে বাকাতারা কথা। তো অনেকে তারপরে হচ্ছে আমি আবার, আমার বান্ধবী বললো যে ঠিক আছে, আমার সাথে তো এরকম বেকাতারা কথা বলছে, তুই হচ্ছে ফোন দে। তো আমি নিজেকে খুব বুঝাইলাম, অনেকগুলো কথা গুছাইলাম যে কি বলবো, গুছায় টুছায় ওকে হচ্ছে রাত্রে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে যা তা বলে নোংরা ভাষায় গালাগালি করলো, যে কেন আমি চলে আসলাম, না চলে আসলে সে একটা সমাধান করতো, সে আমাকে মেডিসিন দিত, সে আমাকে সেফলি বাসায় দিয়ে যেত, আমি নাটক করে ওখান থেকে চলে আসছি, যা তা গালাগালি করলো। তখন তো ব্যাপারটা আমার বুঝে চলেই আসছে। আর শহরের ব্যাপারটা হচ্ছে অন্যরকম, শহরের মানুষ যারা ফ্ল্যাটে থাকে ঘরে বসে কে কী করে কেউ খোঁজ খবর রাখে না। বাট গ্রামের জিনিসগুলো, ছোট্ট একটা বিষয় নিয়ে এত ঘাটাঘাটি আর এত মাখামাখি হয়, যেটা আসলে বলার বাইরে। তো এই কথা যদি কোনো রকমে বাইরে আসে, তো পুরো গ্রামে ছিছি পড়ে যাবে। আমার মা এমনিতেই নানু বাড়িতে থাকে, সারা জীবন আমার মায়ের কথা শুনতে হয়েছে, আমার বাবা তাকে রেখে চলে গেছে, এখন আবার আমার সাথে এরকম হইল। তো জীবনে প্রথম পুরুষ ছিল বাবা, যাকে ঘেন্না করতাম, যে কেন হচ্ছে আমার মাকে ছেড়ে চলে গেল, আমার মার এত কথা কষ্ট সহ্য করতে হইলো, এত মানুষের কথা শুনতে হইলো, আমি কেন ছোটোবেলা থেকে আমার বাবাকে পাইলাম না। তারপরে প্রথমত কাউকে ভালোবাসলাম, প্রথম ভালোবাসা, সে আমার সাথে এরকম নোংরামি করলো। তো পুরুষ মানুষের প্রতি এখান থেকে আমার এত পরিমাণ ঘেন্না চলে আসলো, আমি জাস্ট মানে আমার মাথায় বসাই নিলাম পুরুষ মানেই খারাপ। আর আমার হচ্ছে এইরকম একটা ভয় আমার ভেতরে ঢুকে গেছে, আমি যদি, আমার মামারা হচ্ছে আমার কাছাকাছি অনেকটা কাছে এসে কথা বলতো, সেটাও আমার হাত পা কাঁপতো। আমার মামাতো ভাইরা যদি পাশাপাশি বসে আমরা কথা বলতাম, সেটাতে আমার হাত পা কাঁপতো, আমার খুব ভয় হইতো। এরকম একটা আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম। যাই হোক, তো তারপরে এখন তো আমার বান্ধবীকে বলার পর, ওর যেহেতু এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, ওকেও বাসা থেকে ওইরকমভাবে বের হইতে দেয় না, তো আমি ওদের বাসায় গেলাম। যাওয়ার পরে ওর সাথে কথা বলে, তো ও বলতেছে চল আমরা একটা গাইনি ডাক্তারের কাছে যাই, গিয়ে বলি যে আপনি হচ্ছে, আমরা হচ্ছে বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলি। তো তখন না আমার মাথায় দুনিয়ার কিছুই কাজ করতেছিল না, ও যেটা বলতেছিল যে ঠিক আছে, আমার মাকে শোনানো যাবে না, এটা ছিল আমার কথা। তো ততদিনে প্রায় হচ্ছে 3 মাস শেষ হয়ে 4 মাস চলতেছে এরকম বেবির বয়স। তো তারপরে হচ্ছে আমি যখন গাইনি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমার হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করতেছেন, তো আমি হতবত খেয়ে গেছি না, বলতে পারি নাই। বা হাজব্যান্ড কী করে, এই মিথ্যে কথাতে হুট করে সাজায় গোছায় নিবে, এগুলো জিজ্ঞেস করবে, আমাদের দুই বান্ধবীর ধারণাতেও ছিল না। আর উনি হয়তো বা আমাদের দুইজনকে দেখে কোথাও একটা ধারণা করছে যে আমরা হয়তো কলেজ পড়ুয়া মেয়ে, আমাদের বিয়ে হয় না, এরকম কিছু একটা। তখন সে আমাকে বুঝাইলো যে দেখো, তখন সে বললো যে দেখো, তোমার প্রেগনেন্সির বয়স প্রায় 16 সপ্তাহ হয়ে গেছে, এখন অ্যাবর্শন করাটা প্রথমত রিস্ক, তারপরে হচ্ছে তোমার বয়সও কম, তুমি তোমার ফ্যামিলির বড় কোনো মানুষ নিয়ে আসো, নাহলে তোমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসো, তারপরে হচ্ছে আমরা চিন্তাভাবনা করব। তোমরা দুইটা ছোটো মেয়ে আসছো এভাবে, আমি তো সে প্রথমে বললো আমি অ্যাবর্শন করিই না, আর যদি হচ্ছে বেশি কোনো ঠেকা থাকে সেটা তোমার গার্জিয়ান নিয়ে আসো। তো আমরা আসলে এতটাই বোকা ছিলাম যে ঠিক আমার মানে ধারণাতেই ছিল না যে এটা যদি বয়স হয়ে যায়, বা মানে 5-6 মাস হয়ে গেলে যে বাচ্চাটা অ্যাবর্শন করা যায় না, সেটাই আমার ধারণাতে ছিল না। আমি ভাবছি যখন ইচ্ছা তখন এটা করা যায়, এরকম কিছু। তারপরে হচ্ছে বাসায় আসলাম, এখন মাকে এই কথা কীভাবে বলবো, গার্ডিয়ান নিতে বলছে, এখন গার্জিয়ান কোথায় পাবো, কাকে নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করতে করতে বান্ধবীর ওদিকে বিয়ে হয়ে গেল। তো যতটুকু হচ্ছে ওর বিয়ের 1 সপ্তাহ আগে আর কি হসপিটাল গেলাম, এর মাঝে ওকেও বাসা থেকে বের হইতে দিল না, সব মিলেমিশে ওরও বিয়ে হয়ে গেল। এখন আমি কার কাছে বলবো, কি বলবো? ওই দিক থেকে ওর শ্বশুরবাড়ি গিয়েও আমাকে ফোন করে মনে করাই দিতেছিল যে তুই আন্টির সাথে কথা বল। আর কেউ জানুক আর না জানুক, আন্টি জানলে আন্টি মানে জিনিসটা সমাধান করে ফেলতে পারবে সবার আড়ালে গিয়ে। তো এই কিভাবে মাকে বলবো, অনেকবার মানে খুব সাহস যোগায় মার সামনে গেছি যে কিছু বলবো, বাট পারি নাই। এরকম করতে 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 আমার 4 মাস শেষ হয়ে প্রেগনেন্সির বয়স প্রায় 5 মাসে পড়ে গেছে। তখন 19 সপ্তাহ, তখন হচ্ছে মাকে বললাম। বলার পরে মা আমাকে
প্রথমে তো ইচ্ছা মতো মারলো, মারার পরে মা অনেক কান্নাকাটি করলো। নানু হচ্ছে মাকে বোঝাইলো যে চুপ থাকো, কাউকে কিছু বইলো না, চুপ করো। তো মা যখন এরকম কান্নাকাটি করতেছিল তখন হচ্ছে আমার ছোট মামা ফোন দিছে। এর মাঝে আমার ছোট মামা হচ্ছে একজনকে পছন্দ করতো, ওনাকে হচ্ছে একা একাই ঢাকাতে বিয়ে করে ওনাকে নিয়ে থাকতেছে। বা দেশে গ্রামে এখনও আর বউকে আনে না, যেহেতু নানা নাই, নানু অনুমতি দিছে। আর মনে হয় বড় মামা ঢাকায় ছিল, বড় মামা গিয়ে করাই দিছে, মানে ছোটোখাটোভাবে তাদের অনুষ্ঠান করে ওনার বাড়ি থেকে উঠায় দিছে। আর আমাদের এখান থেকে কেউ আর যায় নাই ওখানে। তো মামি আর মামা প্রায় 1 বছর যাবতীয় একসাথে থাকতেছে। ওই আমার যে মামাতো বোনের বিয়ের 3-4 মাস পরে মামা বিয়ে করে ফেলে। যাই হোক, তো তখন হচ্ছে ওই মাও যে চিৎকার করে কান্নাকাটি করতেছিল, মাও কান্না করতেছে, নানুও কান্না করতেছে যে তুই এটা কী করলি। এখন হচ্ছে যে গ্রামের মানুষজন শুনলে তো আর হচ্ছে মুখ দেখাতে পারবো না, তো এই ধরনের কথাবার্তা তারা বলতেছিল। এর মাঝে মামা ফোন দিছে। মামা ফোন দেওয়ার পরে আমার মা হচ্ছে মামাকে সব বলে দিছে, মানে কান্নাকাটি করতে করতে ওই যে তার একটা মাথায় ছিল না যে আমি আমার ভাইকে বলে দিতেছে কী হবে, বা আমি যা করার করি। আমার মাও না তত বেশি মানে মডার্ন বা সব কিছু বোঝে এই ধরনের না। সে সারা জীবন ওই বাবা মায়ের সেবা যত্ন করে বাবা মায়ের ঘরে থেকে ওইটুকুতেই তার জীবন, যা করার ভাইয়ের বউরাই করছে। এখন মাঝে মাঝে একটু নানুর সাথে ডাক্তার দেখাইতে যায়, এটাও তারপরেও আমি যাই বা আমার মামাতো বোন যায়, কেউ না কেউ সাথে আমরা থাকি। তো আমার মাও দুনিয়ার হালচাল তত বেশি বোঝে না। তো মামা ফোন দিছে, তো কান্না করতেছে দেখে, নানু প্রচুর কান্না করতেছে দেখে আমার মাকে চাইছে, মাকে দিছে, মাও কান্না করতেছে। তখন মামা জিজ্ঞেস করতে পারে, মা হচ্ছে কান্না করতে করতে বলে দিছে। তো আমার মামা আলহামদুলিল্লাহ এত ভালো মানুষ, সে হচ্ছে আমার যে মাকে বলছে যে আপা কান্না থামা, চুপ কর, মানুষ শুনলে খারাপ বলবে, তুই চুপ কর, আমি দেখতেছি কিছু একটা, কান্নাকাটি করিস না, ওরে মারিস না। জানে যে আমাকে ইচ্ছা মতো পিটাইবে, ইচ্ছা মতো তো পিটাইছে আমাকে, হচ্ছে ওই যে রান্না করার যে লাড়কি, ওই রকম লাড়কি দিয়ে ইচ্ছা মতো মারছে। আমার মা পুরো শরীর ফেটে গেছে মারতে মারতে। তারপরে হচ্ছে মামা ফোনটা কেটে দিয়ে বললো যে তোরা ঠান্ডা হও, বাইরের মা থেকে একটা মানুষ। এর মাঝে আমার মেঝো মামি এসে জিজ্ঞেস করছে, তো কিছু বলে নাই দেখে মামি ভাবছে আমি হয়তো কারোর সাথে প্রেম টেম করি, এটা মা জানতে পেরে আমাকে মারতেছে। তো মামি এমনি বলতেছে আরও ছাড় দিয়ে রাখো মেরে, এখনকার দিনকাল যেই খারাপ, এটা সেটা মানে বলা শুরু হয়ে গেছে মেঝো মামির। তো সারাদিন বলতে এটা বিকেলের দিকের কথা। তো মামা হচ্ছে আর ফোন দেয় না। 3-4 ঘন্টা পরে রাত্রের বেলা 8টার দিকে মামা ফোন দিছে। ফোন দেওয়ার পরে মাকে হচ্ছে বুঝায় তারপর বলছে যে তুই হচ্ছে আপা ওকে ইসে পাঠাই দে, ঢাকা পাঠা। ওর মামি আর আমি মিলে যা করার করতেছি, যা মানুষ জানবেও না বলবে না, বল সবাইকে যে ওর পরীক্ষা শেষ, এখনও ভার্সিটিতে ভর্তি হয় নাই, তো কোনো কাজ নাই বাসায়, ওর মামির সাথে দেখা করে আসুক, নতুন মামিকে তো এখনও দেখায় নাই, সব কিছু নর্মাল দেখে পাঠা। তো এর মাঝে আমার মেজো মামি কিছু একটা টের পাইছে যে কেন হচ্ছে মেয়েটাকে ঢাকা পাঠাবে। তো সব মা হচ্ছে ওই 8টা বাজে বলছে, রাত্রেই একদম আমার কাপড় টাপড় গুছাইছে, সকালে আমাকে গাড়িতে উঠাই দিবে, আমি গাড়ি থেকে নামবো, মামা আমাকে নিয়ে যাবে, এরকম। তো মেজো মামি সকালে বলতেছে হ্যাঁ কী করে ফেলছে মেয়ে, এমন পাঠাই দিতেছো। তখন আবার আমার মা হচ্ছে বুদ্ধি করে বলল যে খারাপ হয়ে গেছে, এখানে বৈশা দেখো না, প্রেম করা শুরু করছে, এই জন্য ওখানে পাঠাই দিয়ে, পড়াশোনা করলে ওখানে করবো, নাহলে বিয়া ঠিক করলে নিয়ে আসবো, এরকম বলছে। তো বুঝাইলো যে ঠিক আছে আমি কারোর সাথে প্রেম করছি, এরকম বিষয়টা। যাই হোক, তো পরদিন হচ্ছে ঢাকায় চলে আসলাম মামা মামির কাছে। তো মামি আর ওইরকমভাবে মানে লেট করে নেই। ওই দিন আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে এর আগে যে আমি ডাক্তার দেখাইছি, আলট্রা করাইছি, ওই কাগজপত্র দেখলো, দেখার পরে ওই দিন আমি আসছি, ওই দিনের পর দিন আমাকে নিয়ে ডাক্তার দেখাইতে নিয়ে গেল। তো একটা গাইনি ডাক্তার দেখানোর পরে সে হচ্ছে সব কিছু দেখে তখন সে বলতেছে যে অলরেডি 19 সপ্তাহ হয়ে গেছে, আমরা হচ্ছে এত মোটামুটি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে বেবি, এই বাচ্চা হচ্ছে আমরা অ্যাবর্শন করি না এত বড় হয়ে গেলে, আর এটা মায়ের জন্য অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যাবে। তো মামিকে এটা বলার পরে তো মামি হচ্ছে খুব শিক্ষিত মানুষ, তারা তো ডাক্তারের কথার বাইরে যাবে না। তো ওখান থেকে যখন বের হয়েছে, তো ওই হসপিটালের একজন নার্স উনি বলতেছে যে আমরা এগুলো করাই দিই, সমস্যা নেই, আপনি 3-4 হাজার টাকা দিয়েন। তো মামি বলতেছে যেখানে যে ম্যাডাম বলতেছে করবে না, আপনাদের কাছে গিয়ে একটা ক্ষতি হয়ে গেলে পরের মেয়ে তখন কি হবে না হবে। যাই হোক, তো তখন মামি এসে বাসায় এসে মামি দুইজনই খুব টেনশনে পড়ে গেল। তো মামা আমাকে জিজ্ঞেস করলো, মানে ছেলেকে কি সব জিজ্ঞেস করলো, ছেলেকে জানাইছে কিনা, সবই বললো। বলার পরে তখন যখন মামা জানলো যে ছেলে হচ্ছে আমার বড় মামার শ্বশুর বাড়ির ওইখানকার ফয়সালের কথা বললাম, বলার পরে বলতেছে ওরা তো পুরো গোষ্ঠী শুদ্ধা, ওরা হচ্ছে এরকম খারাপ, ওরা প্রত্যেকটা ভাইয়ের এরকম রেকর্ড আছে, এরকম 10টা মেয়ের সাথে এরকম করছে, ওই জায়গার মধ্যে তুই আর কোনো মানুষ খুঁজে পেলি না, ওখানে গেছিস। তো
তো আমাকে মামাও অনেক বকাবকি করলো, কিন্তু মামি অনেক বুঝাইছে যে ঠিক আছে হয়ে গেছে, এখন কি করবা। তখন মামা আমি দুইজনই মানে 3-4টা ডাক্তার এরকম করে দেখাইলো আমাকে, কেউই রাজি হচ্ছিল না। তো এরকম করতে করতে আরও 1 সপ্তাহ চলে গেল, প্রায় 20 সপ্তাহের প্রেগনেন্সি, কেই হচ্ছে বা অ্যাবর্শন করতে চাইবে। তো কি ভেবে না ভেবে আমার মামা আমি দুইজন মিলে ডিসিশন নিল ঠিক আছে বাচ্চাটা হচ্ছে হয়ে যাক। তো আমারও না খুব খারাপ লাগতেছিল যখন আমার 5 মাস হয়ে গেছে, বেবি তো পেটের মধ্যে একটু একটু নড়াচড়া করতো, আমি কিছু একটা ফিল করতাম যে আমার ভেতরে কিছু একটা আছে, বা আমার বাচ্চাটা মায়া হইতো, আমার প্রচুর মায়া হইতো। শেষে যখন সবাই এগুলো বলতেছিল তখন আমিই বলতেছিলাম যে থাক না, আমি দরকার নাই বাচ্চাটা অ্যাবর্শন করার, বাচ্চাটা থাক, আমি বাচ্চাটাকে পালবো, আমি চাকরি করব, ঢাকা থাকবো, আমি আর দেশে যাব না, এই ধরনের কথাবার্তা মামিকে বলে কান্নাকাটি করতেছিলাম। তো মামি আবার এটা মামাকে বলছে, পরে মামা আমি দুইজন মিলে ডিসিশন নিল যে ঠিক আছে 5 মাস তো অলরেডি হয়ে গেছে, আর তো 4 মাসের ব্যাপার, এই 4 মাস ওকে ঢাকায় রেখে দিই, ঢাকা থেকে ও হচ্ছে ওর বেবিটা ডেলিভারি করুক, তারপরে যা হয় দেখবো। তো ওনারা মিলে মিলে এই ডিসিশন নেওয়াতে আমিও কোথাও একটা অনেক খুশি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চাটাকে তাহলে মারতে হবে না। সত্য হোক ওই সময় প্রথম প্রেগনেন্সি ছিল, এটার মধ্যে তো অন্যরকম একটা আবেগ, প্রথম দিকে তো জিনিসগুলো ততটা বুঝি নাই, কিন্তু যখন আমি টের পাইতাম যে সকাল দিকে যখন হচ্ছে একদম খালি পেটে থাকতো যে আমার পেটের ভেতরে কিছু একটা নড়তেছে, একটা মানুষ আমার মধ্যে আছে, এই জিনিসগুলো আমি তখন পারি নাই যে ঠিক আছে যত কষ্ট হোক আমি বাচ্চাটাকে ফেলে দেবো, মেরে ফেলবো, এরকম আমি আর পারি নাই। আর আমার মামিও হচ্ছে বিয়ের পর থেকে তাদের মানে তারা এরকম না যে ট্রাই করে নাই, তাদের বাচ্চা কাচ্চা হয় নাই এরকম। তো আমিও ভাবছে যে আচ্ছা ঠিক আছে হয়ে যাক, বাচ্চাটা দেখবো না, পরে হইলে তারা মানে দুইজন মিলে চিন্তা করছে যে বেবিটা হলে তারা রেখে দিবে, আমাকে হয়তো বাড়িতে পাঠায় দিবে বা কোনো কিছু, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করে বলছে যে আচ্ছা ঠিক আছে হোক, কিছু হবে না। তো তারপরে মামিদের বাড়িতে থাকতে শুরু করলাম। তখন মামিদের বাড়িতে হচ্ছে আমার যে বড় মামা যে ব্যবসা করে সে হচ্ছে ওখানেই হচ্ছে বড় মামার মানে এক এলাকাতেই বড় মামার থাকে, আমার যে বড় মামা তো ভাই ও থাকে, মেঝো মামা থাকে আর ছোটো মামা থাকে, সেঝো মামা থাকে আর ছোটো মামা থাকে, আর মেঝো মামা হচ্ছে সরকারি চাকরি করে, সে তো বাড়িতে থাকে। তো তাদের সবারই এই বাড়িতে খুব একটা আসা যাওয়া, মানে অনেক কয়দিন পর পরই এসে আসেই কম বেশি, কারণ তারা হচ্ছে সবাই ব্যাচেলার থাকে বা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে, নিজেরা রান্না করে খায়। তো মাঝে মাঝে মামি রান্না করে তাদেরকে আসতে বলে। এখন আমি এখানে প্রথম দিকে তো 5-6 মাস আমি যেহেতু খুব শুকনা ছিলাম, ততভাবে আমার প্রেগনেন্সিটা বোঝা যায় নাই, বা 7 মাস পর্যন্ত মোটামুটি বোঝা যাইতো না, কিন্তু আস্তে আস্তে যখন সময় বাড়তেছিল তখন তো আমি 3 পিস পরা বাদ দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে পেটও মোটামুটি বেড়ে গেছে, আমিও মোটা হয়ে যাচ্ছি। মামি আমাকে এত যত্ন করছে যেটা হয়তো নিজের মা হলেও করতো না, আর এত মেন্টালি সাপোর্ট দিছে। তো যাই হোক দুজন মিলে আমাকে খুবই ভালোবাসছে। তো আমি কি করতাম যখন হচ্ছে আমার মামারা কেউ আসতো বা আমার মামা তো ভাই প্রায়ই আসতো, ও সপ্তাহে 3-4 দিন আসতো, তো ওর সাথে তখন হচ্ছে মাঝে মাঝে যখন জিসান ভাই জানতে পারছে যে আমি এই বাসায় 2 দিন জিসান ভাইও আসছে, বাট তারা আসলে আমি হচ্ছে কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতাম যাতে আমাকে বাইরে থেকে দেখা না যায় যে আমি প্রেগনেন্ট। একটা প্রেগনেন্ট মানুষ 9-10 মাসের দেখলে, 8-9 মাসের মানুষ দেখলেই তো বুঝে ফেলে। তো সেই বিষয়টাকে অনেক কষ্ট করে হাইড করে, তো আমার যেই ডাক্তারকে মামি দেখাইছে ওনার সাথে মামির এরকম কথা হয়েছে যে ম্যাডাম আপনি যত টাকা নেন সমস্যা নাই, কিন্তু আপনি হচ্ছে আমাদের নর্মাল ডেলিভারি চাই, যত কষ্ট হোক সিজারে যাওয়া যাবে না, আপনি যেভাবে হোক নর্মাল ডেলিভারি করাবেন। তো উনি হচ্ছে বলছে যে সমস্যা নাই, আমি তো ওনাকে সব কিছু আর কি মামি ভেঙেই বলছে যে আমি আনম্যারিড এটা সেটা, তখন বলছে ঠিক আছে তাহলে তো সিজারিয়ানে যাওয়া যাবে না, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো অনেক কিছু হচ্ছে ওনারা দুইজন বলে শুলে তারপরে এরকম করে আমার বেবিটা হয় ঢাকাতেই। এরপরে নর্মাল ডেলিভারিতে আমার একটা ছেলে সন্তান হয়, এবং হসপিটালে নর্মাল ডেলিভারিতে একদিনই হসপিটালে ছিলাম, পরদিন বাসায় চলে আসছি। বাসায় আসার পর থেকে তখন তো বেবিটাকে বুকের দুধ খাওয়াইছে, আমি তো 1 সপ্তাহ 10 দিন পর মোটামুটি নর্মাল হয়ে গেছে। আর বাড়িতে আসার পরে এখন একটা বাচ্চা কোত্থেকে আসলো সেটা তো অবশ্যই যে আসবে জিজ্ঞেস করবে যে এই বাড়িতে কাউকে তো প্রেগনেন্ট দেখলাম না, হুট করে বাচ্চা কোথা থেকে চলে আসলো। তখন আমার মামি সবার কাছে মিথ্যা কথা বলল যে আমার তোর সম্পর্কের এক বোন, ওর হচ্ছে ডেলিভারির সময় ও মারা গেছে, এখন ওর বাচ্চাটা কে রাখবে, এরকম কেউ নাই। তো আমি ভাবলাম আমার যেহেতু বাচ্চা কাচ্চা নেই আমি এনে পালি বাচ্চাটাকে এতিমখানায় দেওয়ার থেকে। তো সবাই না বিষয়টা অনায়াসে বিশ্বাস করে ফেললো, কারণ মামির বাপের বাড়ির আত্মীয় স্বজনকে ওইরকমভাবে আমার মামারা কেউ এরকম চেনে না, শুধু মামির বাবা মা ভাই বোন তাদেরকেই চেনে, দূর সম্পর্কের কাউকে তারা এরকমভাবে চেনে না। তো ঠিক আছে মামি আর মামা যেহেতু জানে তো মামিকে আর মিথ্যা কথা বলবে, সবাই এটাই বিশ্বাস করে নিল। পুরো গ্রামে খবর হয়ে গেল যে আমার মামা একটা পালক বাচ্চা আনছে, পালক একটা ছেলে আনছে, সেটা নিয়েও গ্রামে কথা উঠে গেল। বউ কি বাচ্চা হয় না, কেন হচ্ছে পালক নিতে হবে, মাত্র বিয়ের 1-1.5 বছর হয়েছে, বউ আগে বাচ্চা কাচ্চা হয় না, না হয় দেখুক, মাইনেশের পোলাপান পালার কী দরকার, এগুলো নিয়ে অনেক কথা। তো যাই হোক, তো তখন আমার মা, এর মাঝে আমি যে ঢাকা চলে আসছি, আমি যে অসুস্থ বা আমি
হয় না অনেক সময় মানুষ বাচ্চা হওয়ার সময় তো মারাও যায়। সে আমি অনেক কথা বলতে চাইছি, আমার মা আর আমার সাথে কোনো কথা বলে না, নানু আমার সাথে আর কথা বলে না। এরপরে আমি তো মামিদের বাসায় থাকতেছি। এখন মামা মামির চিন্তা ভাবনা ছিল যে অন্তত পক্ষে 4-5 মাস আমি বাচ্চাটাকে দুধ টুধ খাওয়াই, একটু বড় হলে আমাকে তারা দেশে পাঠায় দিবে আর বেবিটাকে তারা দুইজন হচ্ছে রেখে দিবে, বা তারাই পেলে ঠেলে বড় করবে, যেহেতু সবাই জেনে গেছে বাচ্চাটা তাদের, তো তারাই তাদের নামে বাচ্চাটাকে বড় করবে। এত হচ্ছে চিন্তা করে লাভ নেই। এটা হচ্ছে আমার মামা মামির ডিসিশন ছিল। তো এভাবে 3 মাস যখন আমার বাচ্চার বয়স, তখন মামি আমাকে বলতে আসলো যে ঠিক আছে, এখন তো অনেকটা বড় হয়ে গেছে, ওকে এখন বাইরের ফিডার খাওয়ানো যাবে, সমস্যা নেই, বাইরের দুধ দেওয়া যাবে, তুমি তাহলে বাড়িতে চলে যাও। তো যখন মামি আমাকে এই কথাটা বলছে তুমি বাড়িতে চলে যাও, আমি জাস্ট চিৎকার করে কান্না করছি। আমি 3 মাস বুকের দুধ খাওয়াইছি, আমি পেটে রেখে জন্ম দিয়েছি, কীভাবে আমি আমার বাচ্চাকে রেখে আমি বাড়িতে চলে যাব? তখন আমি কান্না করে আমার মামির জাস্ট পায়ে ধরে বসে থেকে বলছে যে মামি, তুমি আমাকে হচ্ছে তোমার বাসায় একটু খালি থাকতে দাও, আমি চাকরি করব, আমি চাকরি করে আমি আমার বাচ্চাটাকে পালবো, কিন্তু আমি আমার বাচ্চাকে রেখে আমি দেশে যেতে পারবো না। তখন আমার মামি, যে বললাম খুবই ভালো মানুষ, সে আর মামা দুজন মিলে কি ডিসিশন নিল, কি ভাবলো বলতে পারি না। মামি আবার মামাকে বললো, তো মামা এসে 4-5 দিন পরে আমাকে জানালো যে আমার সার্টিফিকেট বা কাগজপত্র বাড়িতে কোথায় কী কী আছে সব কিছু মামাকে পাঠাইতে, যে তুই ইন্টার পাস করছিস মাত্র, তুই কি হচ্ছে কি চাকরি করবি, তার চেয়ে ভালো তোকে হচ্ছে তুই এখানে থাক, এখানে থেকেই পড়াশোনা কর, তোর আর বাড়িতে যাওয়ার দরকার নেই, পড়াশোনাটা অন্তত পক্ষে কন্টিনিউ কর, যাতে জীবনে কিছু করতে পারিস। কিন্তু আমাকে এটা আবার জানানো হলো যে এই বাচ্চাটা কিন্তু হচ্ছে তুই নিজের পরিচয় কখনোই দিতে পারবি না, এখন সবাই জেনে গেছে এই বাচ্চাটা আমাদের, আর তোর বিয়ে শাদী করতে হবে। তো এরকম বললো। তো বিয়ে শাদী তো দূরে থাকে, আমার তো ছেলে মানুষ দেখলেও এখন ঘেন্না লাগে। তো আমি বললাম যে না, আমার হচ্ছে বিয়ে শাদের দরকার নাই, যদি পড়াশোনা করাইতে চান ঠিক আছে, তারপরও আমাকে একটা চাকরি বাকরি জোগাড় করে দেন, আমি নিজের টাকায় পড়াশোনাটা করি, প্লাস আমি হচ্ছে আমার বাচ্চাটার কাছাকাছি অন্তত পক্ষে থাকতে পারবো, পরবর্তীতে হচ্ছে আমি মাকে ঢাকা নিয়ে আসবো। এরকম অনেক চিন্তা ভাবনা করলাম, বললাম। তো মামা কিছুই বলেনি, বলছে ঠিক আছে তুই আগে পড়াশোনাটা শুরু কর। এরপরে আমার ছোট মামা হচ্ছে আমাকে আর মামিকে ঢাকা রেখে মায়ের কাছে গেলেন, গিয়ে আমার কাগজপত্র থেকে সব কিছু উঠায় আনলেন, সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে আনলেন, এবং মাকে বলে আসলেন যে এরকম ওকে হচ্ছে ওখানেই ভার্সিটিতে ভর্তি করাই দিয়ে, ওর আর গ্রামে আসার দরকার নেই। তো মাও না কোথাও এটাতে খুশি ছিলেন যে ঠিক আছে আমার মেয়েটা পড়াশোনা করতেছে। মাও খুব মামাকে অনেক মানে মাথায় হাত দিয়ে আদর করতেছিলেন, বলতেছিলেন যে ভাই তুই আমার মেয়েটাকে একটু দেখ, আমি আর কিচ্ছু চাই না, তোদের সারা জীবন জ্বালাইছি, এখন আমার মেয়েটাও তোদের জ্বালাইতেছে, তো তোর একটু পড়াশোনা করা, তাইলে ও আর তোদের কাছে কোনো দিন আসবে না, তোদেরকে জ্বালাবে না, ওকে বিয়ে দিয়ে দিব, কোনো মতে অন্তত পক্ষে ওকে পড়াশোনাটা কমপ্লিট করা, এরকম মা অনেক কিছু বলছে। তো মার জমানো টাকা পয়সা আছে না, কম বেশি হচ্ছে মামা দেয়, ওগুলোই জমানো ছিল। মা হচ্ছে 20,000 টাকা দেয় মামাকে। তো মামা আর ওই টাকাটা আনে না, মাকে দিয়ে আসে যে ওকে, আমি তো নিজেই ব্যবসা বাণিজ্য করতেছি, আমি এত ভালো আছি, সেখান থেকে আমার ভাগ্নিকে আমি ভর্তি করানোর জন্য কেন হচ্ছে তোর কাছ থেকে টাকা নিতে হবে, আমি দেখতে পারবো, সমস্যা নেই, এটা তুই রাখ, লাগলে নিব। মার কাছ থেকে আর টাকাটা আনে না। তখন হচ্ছে মামা আমাকে এসে ভর্তি করে দেয়। এখন মামা আমাকে ভর্তি করায় গিয়ে হচ্ছে আমার মামাতো ভাই আর জিসান ভাই যে ভার্সিটি থেকে পড়াশোনা করতেছে, মানে তাদের পড়াশোনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা হচ্ছে যেখান থেকে পড়ছে সেইখানেই আমাকে নিয়ে ভর্তি করায়। তো ওটা তাদের এরিয়া, মানে ওটা হচ্ছে জিসান ভাইদের বাড়ির আশেপাশের এরিয়া, সেখান থেকে তারা ওখানে তাদের আসা যাওয়া আড্ডা চাট, বাট তাদের হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারা দুইজনই মাস্টার্সে ভর্তি হয়েছে। বাট আমার জিসান ভাই হচ্ছে দেশের বাইরে চলে যাওয়ার কথা, আর আমার মামাতো ভাই ও হচ্ছে বিয়ে করবে, আর পড়াশোনা করতে পারবে না, মামার সাথে ব্যবসা সামলাবে, আর জিসান ভাই হচ্ছে দেশের বাইরে চলে যাবে, আর ওনার বাবার সাথে, ওনার বাবার হচ্ছে আলু পেঁয়াজের আড়তের ব্যবসা, সে ওই ব্যবসায় বসে আর বাকি সময়টা ওইটুই করে ঘুরে, কোনো কিছুই করে না আর। তো যাই হোক, ওখানে আমাকে তারপরে ভর্তি করাইলো। ভর্তি করানোর পরে এটা তো আমি ভীষণ খুশি ছিলাম যে ঠিক আছে অন্ততপক্ষে আমি আমার ছেলেটার কাছে থাকতে পারবো। তো সারাদিন আমার বাবুটা মামির কাছে থাকলেও আমি হচ্ছে রাত্রে অন্ততপক্ষে বুকের দুধটা খাওয়াইতে পারতেছি, বুকে নিয়ে ঘুমাইতে পারতেছি, এটাই অনেক কিছু। তারপরে ভর্তি হইলাম ভার্সিটিতে। ভর্তি হওয়ার পরে এখন মামি হচ্ছে ওই এলাকার মেয়ে, ওখানকার স্থানীয় মামিরা, তো মামিকে বলে কয়ে অনেক কিছু যে মামি তুমি আমাকে 2-1টা টিউশনই জোগাড় করে দাও অন্তত পক্ষে, আমি এভাবে তোমাদের উপরে বসে ঠিক আছে, সব কিছু তো মামা দিচ্ছে, তারপরে কীভাবে হচ্ছে আমারও তো একটা হাত খরচ, একটা গাড়ি ভাড়ার ব্যাপার আছে ভার্সিটিতে যেতে, বা আমার একটা ড্রেস কেনার ব্যাপার আছে, সব কিছু কি আমি মামার কাছে চাইতে পারবো? তুমিও তো বোঝো, তো তুমি আমাকে একটা হচ্ছে টিউশনের জোগাড় করে দাও। তো আমি আমার মামির বাসার সব কাজ করে দিতাম, মামি না করতো, কখনো আমাকে জোর করে করায় না বা বলে না, আমি ঘরের সব কাজকর্ম করতাম, মামির সাথে মামিকে যথেষ্ট পরিমাণ হেল্প করতাম, যাতে
মামিরও খারাপ না লাগে যে আমি বসে বসে খাচ্ছি। তো এরকম করতে করতে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার 3 মাস পরে মামি হচ্ছে আমার জন্য 3টা টিউশনি জোগাড় করে দিলেন এবং মোটামুটি খুব ভালো বেতনেরই। তো সেখান থেকে আমার ভালো একটা আর্নিং হচ্ছিল, অন্ততপক্ষে আমার যাতায়াত খরচটা হয়ে যাচ্ছিল, বা মন চাইলে আমার বাচ্চার জন্য একটা জিনিস আমি কিনতেছিলাম, কারো কাছে চাইতে হচ্ছিল না। তো এভাবে 3-4 মাস টিউশনি করার পরে তারপরে যখন জানুয়ারি মাসে আসলো তখন আমি আরও 2টা টিউশনি পাইলাম, টোটালি 5টা আমার টিউশনি হয়ে গেল। সেখান থেকে আমার খুব ভালো একটা আর্নিং, প্রায় আমি 17-18 হাজার টাকার মতো পাইতাম। তো সেটা দিয়েই আমি ভালো মতো চলতেছিলাম, মাকেও টাকা পাঠাইতাম, বা প্রথম মাসে পাঠাইছি, পরে মা ফোন করে মামিরকে আর কি ফোনের মধ্যে, আমি তো আমার সাথে তো আর কথা বলে না, মামি স্পিকারে দিছে, সে আমাকে অনেক গালাগালি করছে যে আমি নষ্ট মানুষ, আমার মতো নষ্ট মেয়ের টাকা তার লাগবে না, আমি বেঁচে থাকলেই হইল, আমার টাকা দিয়ে আমি যাতে চলি, কোনো দিন যাতে তাকে আর টাকা না পাঠাই, সে আমাকে পরিচয় দিতে চায় না, নানান কিছু তারপর থেকে আর মাকেও আর পাঠানো হয় না কোনো জিনিসপত্র। ওই মামি আর মামা যখন দেশে যায় তখন কিছু একটা কিনে পাঠাই। তো এভাবেই শুরু হলো নতুন যাত্রা মামির বাসায় থেকে। এরপরে আমার নতুন পথ চলাটার নতুন জীবনটা কেমন হলো সেটা জানার জন্য তোমাদেরকে তো এর পরের পর্বটা দেখতে হবে। তো এই ছিল আজকের জন্য, এতটুকুই ছিল আজকের পর্বটা। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা, কমেন্ট করতে একদমই ভুলবা না। আর বাকি হচ্ছে, যারা বড় গল্প শুনতে পছন্দ করো এবং উপন্যাস শুনতে পছন্দ করো তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে তোমরা বড় বড় গল্প আছে, সেখানে পর্ব গল্প আছে, সেখানে উপন্যাস আছে, তোমরা চাইলে শুনতে পারো। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।